সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে যেহেতু ঢাকা স্টক এক্সচেঞ্জ অফ ডে, তো সেই ক্ষেত্রে আমি আজকে কোনো স্পেসিফিক কোনো স্টকের ডিসকাশন করব না। আজকে শুধু আমি আলোচনাটা করব যে ঢাকা স্টক এক্সচেঞ্জের গত সপ্তাহের যে পারফরমেন্স, ওই পারফরমেন্সটা নিয়ে একটু আলোচনা করব। পাশাপাশি মার্কেট যে ভলাটাইল, কেন ভলাটাইল এবং আমরা কিভাবে এই ভলাটাইলটা থেকে মুক্ত হতে পারি, এই ব্যাপারে কয়েকটি জাস্ট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। তো আলোচনার শুরুতেই আমি যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটি হচ্ছে যে গত সপ্তাহে বিনিয়োগকারীদের মানে টোটাল ক্যাপিটাল কিন্তু হারিয়েছে। হচ্ছে একটা সংবাদ আসছে এখানে, সেটা হচ্ছে শেয়ার নিউজ থেকে সংবাদটা করা হচ্ছে, বিনিয়োগকারীদের 13,500 কোটি টাকা গায়েব। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে বিদায়ী সপ্তাহ অর্থাৎ 29 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত শেয়ার বাজারের বিনিয়োগকারীদের 13,500 কোটি টাকা পুঁজি গায়েব হয়েছে। ডিএসসি সাপ্তাহিক বাজার পরিচালনা এত তো জানা গেছে। তো এক্ষেত্রে আমরা যদি একটু ডাউনে যাই তাহলে দেখবো যে বিদায় সপ্তাহের প্রথম কার্য দিবস লেনদেন শুরুর আগে ডিএসসিতে বাজার মূলধন ছিল 6,85,621 কোটি 24 লাখ টাকা। আর সপ্তাহ শেষে কিন্তু লেনদেনের মূলধন দাঁড়িয়ে আছে 6,72,115 কোটি 57 লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজারের মূলধন কমেছে 13,550 কোটি 67 লাখ টাকা বা 1.97%। তো এই মেসেজটা থেকে মূলত আলোচনাটা করার উদ্দেশ্য সেটা হচ্ছে যে দেখুন, এই যে মূলত এখানে 26 সেপ্টেম্বর মূলত আমরা দেখবো যে 25 সেপ্টেম্বর, অর্থাৎ এখানে যদি দেখি আমরা যে 25 সেপ্টেম্বর হচ্ছে গিয়ে সপ্তাহের প্রথম দিন, রবি সোম এখান থেকে শুরু হয়েছে রবিবার 22 সেপ্টেম্বর, অর্থাৎ আগের উইকে 5 উইক 22 সেপ্টেম্বর থেকে যখন মার্কেটটা স্টার্ট হয় তখন কিন্তু আমরা ভলিউমগুলো কিন্তু বাড়তেছিল, ডে বাই ডে কিন্তু ইনক্রিজ হচ্ছিল। যে যখনই সে 25 তারিখে যখন জেড ক্যাটাগরি যে একটা পাঠানোর একটা সিদ্ধান্ত আসলো যে 27টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে, তারপর থেকে কিন্তু মার্কেট কিন্তু ভলাটাইল হয়ে যাচ্ছে এবং কিন্তু সেখানে তো কন্টিনিউ সপ্তাহটা শেষ করে তারপরে কিন্তু আবার রবিবারের শুরুতে কিন্তু সপ্তাহ যখন শুরু হয় তখন এই যে দেখালাম যে সপ্তাহের শুরুতে যে ব্যালেন্সটা ছিল এবং সপ্তাহের শেষ হতো বৃহস্পতিবার কিন্তু 13,500 কোটি টাকা কিন্তু পুঁজি গায়েব হয়ে গেল। কেন গায়েব হলো তার কারণ কিন্তু একটা মেসেজ, জাস্ট প্রথমে বলা হচ্ছিল যে জেড ক্যাটাগরিতে 27টি কোম্পানিকে ফেরত পাঠানো হবে, তারপর থেকে কিন্তু মার্কেট কিন্তু ডাউন ফর্মে যাচ্ছে। তারপরে কি করলো আবার সে, যে বর্তমান কমিশন, যে উনি কিন্তু বললো যে 428 কোটি টাকার কিন্তু একটা পানিশমেন্ট দিল বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে। তো এখানে কথাটা হচ্ছে যে এই যে ডিরেকশনগুলো দেয়া হলো এটা কার সাথে দেয়া হলো? বাজারের মেইন হচ্ছেই তো বিনিয়োগকারীরা। বিনিয়োগকারী না থাকলে বাজার থেকে কোনো লাভ নেই। তো দেখুন এখানে যে কাণ্ডটা ঘটলো যে উনি যে আসলে একটা অদূরদর্শীমা এবং ইনএক্সপিরিয়েন্সড, এই বিশেষ করে ফাইন্যান্স মার্কেট, ঢাকা স্টক এক্সচেঞ্জের পুঁজিবাজার ব্যাপারে তার যে নলেজ একেবারে শূন্য, তার প্রমাণ কিন্তু এখানে যে এক হচ্ছে মাসের শেষ, তারপরে সে পরপর দুইটা বড় ডিসিশন দিয়ে দিল। এতে করে তো মার্কেট ফল করাটা স্বাভাবিক, কারণ যারা 428 কোটি টাকার যাদের পেনাল্টি করা হয়েছে তাদের তো অবশ্যই নিশ্চুপ থাকার কথা, রিঅ্যাকশন একটা দিবেই, তার ফলশ্রুতিতে কিন্তু মার্কেট ডাউনফল। এবং এখানেই শেষ না, এই যে ইন্ডেক্সের যে ডে চার্ট প্যাটার্নে যে ক্যান্ডেলটা আসছে এটা কিন্তু স্পষ্ট নির্দেশ করতেছে যে সেটা আরো ডাউনফলে যাবে এবং সেই ক্ষেত্রে তার কিন্তু এই যে সাপোর্ট এটা কিন্তু ভেঙে ফেলছে, যার ফলে তার পরবর্তী সাপোর্ট কিন্তু 5,333। আর এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু শেষে 5,244 পর্যন্ত যাওয়ার যথেষ্ট পসিবিলিটিস রয়েছে। তো কথা হচ্ছে যে আপনি সংস্কার করবেন, ভালো কথা, সবকিছু করবেন, কিন্তু সেটা তো বিনিয়োগকারীদেরকে মেরে ফেলে না। আপনার যদি সংস্কার করার প্রয়োজন থাকে আপনি রেগুলেটর কমিটির কাজটা কি, বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারটাকে কনফার্ম করে। সেখানে যারা জেড ক্যাটাগরিতে যাচ্ছে তারা রেগুলার ডিভিডেন্ড দিচ্ছে না এবং বিনিয়োগকারীরা কিন্তু জেড ক্যাটাগরি কিছু স্টক কিনেছিল কারণ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, তখন কিন্তু আমরা বিনিয়োগকারী যারা কিন্তু উৎসাহ বোধ করি, কিন্তু দেখা যাচ্ছে পরে জেড ক্যাটাগরি পাঠানোর কারণে কিন্তু সবই গেল আমছালা। তো সেই ক্ষেত্রে উনি পরপর দুইটা ডিসিশন কিন্তু তড়িৎ নেওয়ার কারণে কিন্তু আজকে অবস্থা। তো এটা দ্বারা কি মিন করে? এটা দ্বারা মিন করে অবশ্যই এখানে একটা গোষ্ঠী আছে যে গোষ্ঠীটা সবসময় কিন্তু মার্কেটটাকে ভলাটাইল করতে চাচ্ছে, আর এর বড় খেসারত কিন্তু দিচ্ছে হচ্ছে
সাধারণ বিনিয়োগকারীরা। তো এখন প্রশ্ন হচ্ছে যে মার্কেট যে ভলাটাইল, এটা শুধু এটা এটা কিন্তু একটা জাস্ট একটা রিয়াকশন মাত্র। তার আগে দেখেন এটা কেন হচ্ছে। তো আপনি একটু খেয়াল করবেন, যখন গভর্নমেন্ট যখন চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু 6 আগস্ট থেকে গভর্নমেন্ট 5 তারিখ বিদায় নিল, 6 আগস্ট রবিবারে কিন্তু মার্কেট শুরু হয়। তার দেখেন আনইউজুয়াল ভলিউম দিয়ে কিন্তু মার্কেটটাকে অনেক পিকে নেওয়া হয়েছিল। এটা কিন্তু একটা ফলস একটা হচ্ছে ইনক্রিজ করা। এটা মানে হচ্ছে যে যে গত কমিশনের থেকে যেসব বড় বড় বিনিয়োগকারীরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছিল, তো তারা কিন্তু দেখছে যে এখন কিন্তু তাদেরকে চলে যেতে হবে। সেই জন্য কিন্তু মার্কেট কৃত্রিমভাবে কিন্তু একটা ইনক্রিজ করে কিন্তু ওনাদেরকে শেয়ারগুলো কিন্তু বের করে নিয়ে গেছে, এবং তার সাইড লাইনে চলে যায়। ওনারা সাইড লাইন যাওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেট কিন্তু ফল ডাউন আসছে। দেখেন ঘুরে ফিরে কিন্তু সে আগের জায়গায় আসতেছে। তার মানে হচ্ছে কি, মার্কেটটা এই যে টোটাল এই আনইউজুয়াল যে ভলিউমটা, এটা বৃদ্ধি করার উদ্দেশ্য ছিল বড় বিনিয়োগ করে তাদের শেয়ারগুলোকে এখান থেকে উইথড্র করে নিয়ে তাদের ক্যাপিটালটা সে সেভ করে নিয়ে চলে গেল। আর এখানে একটা ট্র্যাপে ফেলে কিন্তু সাধারণ বিনিয়োগের কিন্তু সাফারার হচ্ছে এবং স্টিল নাও কন্টিনিউ। তো এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে পলিটিক্যাল আনরেস্ট। যেহেতু বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু স্থায়ী গভর্নমেন্ট না, যার ফলে অনেকে কিন্তু অবজার্ভ করতেছে যে আসলে ইন্টারিম গভর্নমেন্ট তো হয়তো 1 বছর 2 বছর তারপর কিন্তু বিদায় নিবে। তো এই সময়ের মতো যে ট্রানজিশনটা হবে এটা কিন্তু পার্মানেন্ট ট্রানজিশন হচ্ছে না। এই জন্য অনেকের পলিটিক্যাল ব্যাপার থেকে অনেক ব্যাপার স্যাপার থেকে বড় ইনভেস্টরদের ক্ষেত্রে, তো যার ফলে ওনারা কিন্তু স্টেবল যতক্ষণ, অর্থাৎ একটা পার্মানেন্ট গভর্নমেন্ট না আসা পর্যন্ত কিন্তু হয়তো ওনারা এইভাবে হয়তো শেয়ার বাজারে ইনভেস্ট করতে নাও পারে। তারপর একটা হচ্ছে যে কন্টিনিউ পেনাল্টির কথা বলবো। আরেকটা হচ্ছে পলিসি রেট কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু অলরেডি 50 BPS কিন্তু বাড়িয়ে দিয়েছে, যার ফলে কিন্তু মার্জিন লোন নিয়ে যারা বিজনেস করে তারা কিন্তু এখন অনেক বেশি 14-18% পর্যন্ত এখন কিন্তু গুনতে হবে। আগে যারা নিয়েছিলেন এটা কিন্তু রিঅ্যাডজাস্ট হচ্ছে, কিন্তু অ্যাডজাস্ট হয়ে কিন্তু আবার নতুন করে 18% কিন্তু যাবে, যার ফলে অনেকে কি করতেছে এখান থেকে কিন্তু মার্কেট থেকে ব্যাংক টাকা উইথড্র করে কিন্তু অনেকে বন্ডের দিকে যাচ্ছে। বন্ড তো ইজিলি 12% দিচ্ছে। তো যার ফলে এটাও কিন্তু একটা কারণ, ব্যাংক পলিসি রেটটা কিন্তু বাড়ানোর কারণে কিন্তু একটা সমস্যা হচ্ছে। আরেকটা অনেক বিশ্লেষকরা মনে করতেছেন যে এনবিআর যে রিসেন্টলি 7টি গ্রুপের উপর যে একটা বিধিনিষেধ জারি করলো, যে যেমন হচ্ছে আপনার বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, সামিট গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এস আলম গ্রুপ এন্ড নাসা গ্রুপ, আর পাশাপাশি নগদ লিমিটেড, এই 7টি গ্রুপের উপর কিন্তু বলা হচ্ছে যে মালিকানা যাতে বদল না করতে পারে। এই জন্য কিন্তু এই যে এদের উদ্যোক্তা, এই কোম্পানির উদ্যোক্তাদের কিন্তু শেয়ার হ্যান্ডওভার বন্ধ করতে বলেছে, রাখতে বলছে। তখন বিনিয়োগকারীরা ভাবতেছে হয়তো যে এদের শেয়ার লেনদেন করা যাবে না। আসলে কিন্তু ওনাদের শেয়ার যাতে জাস্ট হ্যান্ডওভার না হয় সেই জন্য কিন্তু আইনটা করে, কিন্তু নর্মাল কিন্তু লেনদেন চলবে। তো বিনিয়োগকারীরা একটু ভয় পেয়ে কিন্তু অলরেডি প্যানিক সেল দিয়ে কিন্তু এই স্টকগুলো কিন্তু অনেকটা ডাউন ফর্মে নিয়ে আসছে। এটা একটা কারণ থাকতে পারে। তো এগুলো আসলে মার্কেট ভলাটাইলের জন্য একটা বড় একটা কারণ। তো সবচেয়ে বড় সবকিছু মিক্সচারে কিন্তু এটা বোঝা যাচ্ছে একটা চক্র কিন্তু এটা কাজ করতেছে। কোনোভাবেই চাবে না যে এই গভর্নমেন্ট ভালো করুক বা এই কমিশন ভালো করুক। তো বর্তমানে যে কমিশনার আছেন উনি কিন্তু আসলে অনভিজ্ঞ, উনি কাজের মধ্যে প্রমাণ দিলেন। তো এই দুইটাও ওনার ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু বিনিয়োগকারী খেসারত দিয়ে, যদিও এটা একটা ফ্যাক্ট, এই ফ্যাক্ট থেকে কিন্তু এগুলো আসছে অনেক। এখন কিন্তু ওনাকেও যথেষ্ট ওনার বোঝা উচিত ছিল, উনি কিন্তু কারোর সাথে বসতেছেন না। তো নিজে নিজে ওনার আশপাশে যে লোকজন যারা আছে ওনারা কিন্তু ওনাকে ভালো বুদ্ধি দিচ্ছে না। যদি ভালো পরামর্শ বুদ্ধি দিত তাহলে কিন্তু আজকে এই দুইটা বাজে সিদ্ধান্ত নিতে পারতেন না, যার ফলে আজকে বিনিয়োগকারী কিন্তু রাস্তায়। তো এটা কিন্তু ভাইস ভার্সা হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে বর্তমান ক্যান্ডেল থেকে যদি আগামী রবিবারে যদি না একটা ইস্যু নিতে পারে তাহলে কিন্তু এখানে কিন্তু আরো ডাউনফল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি বিনিয়োগকারীদেরকে অনুরোধ করব যে আপনারা একটু এখন বাই করা তো প্রশ্নই আসে না, সেল যদি করেন তাও তো খুব একটা মানে বেনিফিশিয়াল হবে কিনা বোঝাচ্ছেন, একটু অবজার্ভ করতে হবে কঠিনভাবে। আর অবজার্ভ করার পরে কিন্তু তো মার্কেট তো ঘুরবেই, দুদিন আগ হওয়ার দিন। কারণ যারা হচ্ছে আপনার কুচক্রী তারা কিন্তু চেষ্টা করবে মার্কেটটা ফেলে দিয়ে, ওরা কিন্তু আপনার সেটা নিয়ে নিচ্ছে, কারণ সে কিন্তু কম দামে কিনতেছে, এখানে গেম প্ল্যান হচ্ছে, অনেক ভিতরে অনেক কিছু হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি সেল করে দেন তাহলে কিন্তু ওরাই সুযোগটা নিচ্ছে, নেওয়ার পর ওরা কিন্তু মার্কেট কিন্তু ঠিকই উঠবে, মার্কেট ঠিক উঠবে, সবই ঠিক হবে, কিন্তু মাঝখান দিয়ে আপনি লস করে কিন্তু আপনি অনেক লুজার, হয়তো ওটা রিকভারি করতে সময় লাগবে। বাট আপনি যদি ধৈর্য ধরে থাকেন আর যদি এই লেভেলে আসে, যদি দেখেন মার্কেট আপ ট্রেন্ড করতেছে, আপনি তখন হয়তো কিছু বাই করলেন। তো এইভাবে এখন আমার মনে হচ্ছে হাতে শেয়ারটা ভয় পেয়ে না ছেড়ে দিয়ে যদি অবজার্ভ করেন, আমার মনে হয় আপনি হয়তো এখান থেকে শীঘ্রই মানে জাস্ট রিকভারি করার সুযোগ পাবে, কারণ মার্কেট উঠতে বাধ্য।
তো সবই তো হচ্ছে আপনার হচ্ছে কি গেম। শেয়ার মার্কেটটা কিন্তু অল টাইম একটু গেমে খেলা হয়, এখানে মনস্তাত্ত্বিক খেলা আছে, এখানে অনেকগুলা ফ্যাক্টর কাজ করে। তো এই ফ্যাক্টরগুলোকে একটু চাপটাকে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারলে আমার মনে হয় বেটার হবে। আর যেহেতু আমরা সবাই বিনিয়োগকারী যারা আছে, আমরা সবাই তো এখন যথেষ্ট আন্দোলনের জন্য পজিটিভ। আমার মনে হয় যদি রবিবারের মধ্যে ভালো কিছু না আসে তাহলে কিন্তু এটা বড় রকমের একটা আন্দোলনে যেতে পারে। হয়তো ইন্টারিম গভর্নমেন্ট সেটা বুঝতেও পারতেছে। তো আমার মনে হয় খুব শীঘ্রই একটা ভালো একটা ডিসিশন আসতে পারে, যেটা বিনিয়োগকারীদের স্বার্থে এবং পুঁজিবাজারের স্বার্থে ভালো কিছু হবে। তো এই ছিল আপডেটটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।